শুরু করছো না? জি স্যার। সরি, আমি মিউট করে হয়েছিল, আমি ওই জন্য ইয়ে করতে পারিনি, শোনা যায়নি আমার কথা, আমি তাহলে আবার বলতে হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। আমরা গত ক্লাসে ক্যাপাসিটেন্সের যে তিন ধরনের ক্যাপাসিটেন্স মেজারমেন্টের টেকনিক এবং সেটা দিয়ে অঙ্কগুলা দেখেছিলাম, এক্সাম্পল 11-19 পর্যন্ত দেখেছি, তার আগে দুটো এক্সাম্পলও দেখেছি, ঠিক আছে? সো এখন আমরা যেটা করবো, কেবল ফল্ট সম্পর্কে ইয়ে করব। সো বেসিক্যালি তিন ধরনের কেবল ফল্ট হতে পারে: ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট আর আর্ক ফল্ট। ওপেন সার্কিট ফল্ট হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মাঝখানে যদি ব্রেক হয়ে যায়, তাহলে তাদের দুই পয়েন্টের মাঝখানে, দুই এন টার্মিনালের মাঝখানে আইডিয়ালি জিরো রেজিস্ট্যান্স দেখানোর কথা, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে দেখাবে যে ওপেন সার্কিট হয়ে আছে, যেহেতু কন্ডাক্টরটাই ব্রেক করে গেছে মাঝখানে কোথাও। এই ধরনের ফল্টকে বলতেছি আমরা ওপেন সার্কিট ফল্ট। আরেকটা হতে পারে শর্ট সার্কিট ফল্ট। মনে করো একটা 3 ফেজ কেবল, তার দুই ফেজ এ আর বি এর মাঝে আইডিয়ালি হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকার কথা, কিন্তু কোনো কারণে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে যায়, তাহলে এই ফেজ এ আর বি এর মধ্যে শর্ট দেখাবে সে, এটাকে বলতেছি শর্ট সার্কিট ফল্ট। আর আরেকটা হচ্ছে আর্থ ফল্ট, যে ক্ষেত্রে হচ্ছে একটা ফেজ আর গ্রাউন্ডের মাঝখানে আইডিয়ালি ওপেন সার্কিট থাকার কথা, কিন্তু যদি ওই ফেজটা আর্থ হয়ে যায় বা গ্রাউন্ড হয়ে যায়, তাহলে ওই ফেজ আর আর্থের মধ্যে প্র্যাকটিক্যালি সে জিরো রেজিস্ট্যান্স দেখাবে, এটাকে বলতেছি আর্থ ফল্ট। তো এই তিন ধরনের ফল্টকে ডিটেক্ট করার জন্য, ডিটেক্ট করা বলতে আমরা দুইটা জিনিস বুঝি। একটা বুঝি হলো ডিটেক্ট করা বলতে যে কি ফল্ট হলো, সেটা কি ধরনের ফল্ট হলো সেটা ডিটেক্ট করা, ওপেন সার্কিট ফল্ট না শর্ট সার্কিট ফল্ট না আর্ক ফল্ট হলো সেটা ডিটারমাইন করা, সেটা একটা, এটা একটা ডিটেকশন করা। আরেকটা হলো যে লোকেশন, ফল্টটা কোন লোকেশনে হয়েছে, কতটুকু পর্যন্ত তার ঠিক আছে, তারপরে কতটুকু পর্যন্ত যে তারটা নষ্ট হয়ে গেছে সেটা ডিটারমাইন করা। লোকালাইজেশন অফ ফল্ট বা লোকেশন অফ ফল্ট সেটা করা, সেটা হচ্ছে আরেকটা জিনিস। তার মানে দুই রকমের টেকনিক, দুইটা জিনিস আমরা জানতে পারলাম। তাহলে আমরা এখানে আমরা বলতে পারি যে দুই ধরনের, তিন ধরনের ফল্ট: ওপেন সার্কিট ফল্ট, শর্ট সার্কিট ফল্ট আর আর্থ ফল্ট। সো লোকেশন সেটা আমরা পরে দেখবো, প্রথমত আমরা আইডেন্টিফাই করি যে আসলে আমরা টাইপ অফ ফল্ট ডিটেক্ট করতে পারি কিনা, ঠিক আছে? সো ওপেন সার্কিট ফল্ট মানে আমরা বললাম যে কোথাও কন্ডাক্টরের কোথাও ব্রেক করে গেছে, তাহলে পুরা কেবলটার দুই এন্ডের মাঝখানে যদি আমরা মেগার দিয়ে, মেগার মানে হলো যেটা যে রেজিস্ট্যান্স মেজার করে আর কি, হাই রেজিস্ট্যান্স মেজার করে। সো ওপেন সার্কিট ফল্ট ডিটেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, মেগার দিয়ে ওপেন সার্কিট ফল্টটাকে ডিটেক্ট করতে পারি। এটা করার জন্য যেটা করা হয় যে আমরা যেই এন্ডে কেবলে যে এন্ডে আছে তার থেকে দূরের এন্ডের কেবলে, থ্রি ফেজ কেবল যদি হয়, তো থ্রি ফেজ কেবলের তিনটা কোডটাকে দূরের এন্ডে, ফার এন্ডে শর্ট করে দেওয়া হয় এবং আর্থ করে দেওয়া হয়। তারপরে প্রত্যেকটা কন্ডাক্টরের আমরা যে এন্ডে আছে সেই এন্ড থেকে আর্থের মাঝখানে রেজিস্ট্যান্সটা মেজার করা হয় মেগার দিয়ে। সো যদি এটা জিরো রেজিস্ট্যান্স শো করে, তার মানে হচ্ছে যে ওই কন্ডাক্টরটা ব্রেক করে যায় নাই কোথাও, তার মানে কোথাও ওপেন সার্কিট ফল্ট হয়নি। আর যদি আমরা দেখি যে কন্ডাক্টরটা ব্রেক করে গেছে, তাহলে মেগারটা ইন্ডিকেট করবে যে ওখানে ইনফিনিট রেজিস্ট্যান্স আছে, তবে সেটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে একটা ওপেন সার্কিট ফল্ট আছে। ক্লিয়ার কিনা? আরেকটা হতে পারে ক্লিয়ার, ওকে ফাইন। আরেকটা হতে পারে শর্ট সার্কিট ফল্ট, যেখানে দুইটা কন্ডাক্টর তাদের মাঝখানে ইনসুলেশন ব্রেক করে গেছে কোনো কারণে, কোনো ফেইলের কারণে, এটাকে বলতেছে আমরা শর্ট সার্কিট ফল্ট। সো আবার আমরা এই ক্ষেত্রে মেগারের মাধ্যমে এটা ইয়ে করতে পারি। সো এটা করার জন্য যেটা করতে হয়, দুইটা কন্ডাক্টরের দুই এন্ড কে আমরা শর্ট করে দেই, না ভুল বললাম। সো আমরা যেটা করি, দুইটা কন্ডাক্টরের দুই টার্মিনালের মাঝখানে মেগারের দুই টার্মিনাল কানেক্ট করি। তারপরে যদি মেগার যদি দেখা যায় এদের মধ্যে জিরো রিডিং দেখায়, তার মানে হচ্ছে যে এখানে বেসিক্যালি
শর্ট সার্কিট ফল্ট অকার করছে দুইটা কন্ডাক্টরের মধ্যে, কারণ তাদের মাঝখানে আসলে আইডিয়ালি হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স দেখানোর কথা, কিন্তু যদি খুব কম রেজিস্ট্যান্স শর্ট সার্কিট যদি দেখায় তার মানে হচ্ছে যে ওই দুইটা কন্ডাক্টরের মাঝখানে আসলে শর্ট সার্কিট ফল্ট হয়ে গেছে। এইভাবে থ্রি ফেজ কেবল যদি হয় তাহলে দুইটা দুইটা করে প্রত্যেকবারে দুইটা দুইটা করে কন্ডাক্টর নিয়ে তিনবারে তিনটা কন্ডাক্টরের মাঝখানে আমরা শর্ট সার্কিট ফল্ট আছে কিনা সেটা ডিটারমাইন করবো। ক্লিয়ার কিনা? বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হলো আর্থ ফল্ট। আর্থ ফল্ট হচ্ছে যেটা বললাম যে কন্ডাক্টর যখন আর্থের সাথে কন্টাক্টে চলে আসছে সেটাকে আমরা বলতেছি আর্থ ফল্ট বা গ্রাউন্ড ফল্ট। এটা করার জন্য আমরা হলো মেগারের একটা টার্মিনাল কন্ডাক্টরের একটা যে কন্ডাক্টরটা আর্থ ফল্ট হয়েছে কিনা সেটা ডিটারমাইন করতে চাই, সেই কন্ডাক্টরের মাথায় ধরবো মেগারের এক টার্মিনাল আর মেগারের আরেক টার্মিনাল ধরবো আর্থের মাঝখানে। যদি মেগার ইন্ডিকেট করে 0 রিডিং তার মানে হচ্ছে যে কন্ডাক্টরটা হলো আর্থ। এইভাবে এই সেম প্রসিডিউরটা প্রত্যেকটা প্রত্যেকটা ফেজের মধ্যে বা প্রত্যেকটা কন্ডাক্টরের এবং আর্থের মাঝখানে মেগারিং করে আমরা এভাবে আর্থ ফলটা ডিটারমাইন করতে পারি। ক্লিয়ার কিনা? তো এটা বাসা বাড়িতেও অনেক সময় ইয়ে করা হয়, দেখবা যে অনেক সময় শর্ট সার্কিট হয়ে গেছে কিনা এটা চেক করে দেখা হয়, এটা হতে পারে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হলো আমরা কি ফল্ট আছে কিনা এবং ফল্ট থাকলে কি ধরনের ফল্ট আছে সেটা ডিটারমাইন করার জন্য আমরা মেগার করে দেখলাম যে ফল্ট আছে কিনা এবং ফল্ট থাকলে কি ধরনের ফল্ট। এখন ফল্টটা কত দূরে হয়েছে বা লোকেশনটা কোথায় ফল্টে সেটা আন্ডারগ্রাউন্ড কেবলে সেটা করার জন্য আমরা কিছু লুপ টেস্ট করি। দুই ধরনের লুপ টেস্ট আছে, একটা হচ্ছে মারের লুপ টেস্ট, একটা হলো ভার্লের লুপ টেস্ট। ঠিক আছে? মারের লুপ টেস্টে আমরা যেটা করি এটা হচ্ছে কমন টেকনিক। আর্থ ফল্ট এবং শর্ট সার্কিট ফল্টের জন্য আমরা যেটা করি মারের লুপ টেস্টে, খেয়াল করে দেখো, মারের লুপ টেস্টের জন্য আর্থ ফল্টের জন্য আমরা যেটা করি দুইটা কন্ডাক্টর নেওয়া হয়, একটা না হয় সাউন্ড কেবল আর একটা না হয় ফল্টি কেবলটা। ফল্টি কেবল যেটা আছে সেটা বি আর ডি মানে ফার এন্ডের টার্মিনাল দুইটাকে লো রেজিস্ট্যান্স কানেকশন দিয়ে শর্ট করে দেওয়া হয়। ঠিক আছে? তারপরে আর টেস্ট এন্ডে যেটা করা হয় যে একটা ব্রিজ সার্কিট হিসাবে ইউজ করা হয়। ব্রিজ সার্কিটের মনে করো ফল্টটা হচ্ছে এখানে আর্থ ফল্ট হয়েছে, ফল্টটা হচ্ছে এফ পয়েন্টে। সো এ বি ডি এফ সি এটা হচ্ছে আমাদের এ টু বি হচ্ছে সাউন্ড ফল্ট, বি টু ডি হচ্ছে লো রেজিস্ট্যান্স কানেকশন, আর সি টু এফ হচ্ছে ফল্টি কেবলের সি টার্মিনাল থেকে ফল্ট টার্মিনাল পর্যন্ত, আর ফল্ট টার্মিনাল থেকে ডি টার্মিনাল পর্যন্ত হচ্ছে ফল্টি কেবলের বাদ বাকি অংশটুকু। তাহলে আমরা আমাদের ডিটারমাইন করা দরকার ছিল যে এক্স ডিসটেন্সটা কতটুকু দূরত্বে সেটা। ঠিক আছে? সো এখানে যেটা করা হয় একটা ব্রিজ সার্কিট হিসাবে ইউজ করা হয়। আমরা দুইটা রেসিস পি আর কিউ স্ট্যান্ডার্ড রেসিস ভ্যারিয়েবল রেসিস পি আর কিউ কে ভ্যারি করাই, আর ঠিক এ আর সি এর মাঝখানে একটা গ্যালভানোমিটার ইউজ করা হয় সুইচের সাথে। এফ টার্মিনালটা আর্থ হয়ে আছে আর এই পি আর কিউ রেজিস্ট্যান্স দুইটা যেখানে কানেক্টেড সেখান থেকে একটা সুইচ কে এর মাধ্যমে একটা ব্যাটারির মাধ্যমে আর্থ করে দেওয়া হয়। তাহলে এই আর্থ আর এই যে আর্থ ফল্টের জন্য এফ পয়েন্ট থেকে ফল্টি কেবলটা আর্থ হয়ে আছে, তাহলে এই আর্থের সাথে এই আর্থটা গ্রাউন্ডের মধ্যে দিয়ে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, ছবিটা বুঝেছি। সো এবি সাউন্ড কেবল, সিডিটা হচ্ছে ফল্টি কেবল, আর্থ ফল্ট হলো পয়েন্ট এফ এ হচ্ছে far end D of the faulty cable is joined to the far end B of the sound cable through a low resistance path. ঠিক আছে? দুইটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পি আর কিউ জয়েন করা হয় এন্ড এর সাথে এবং সেটা হলো রেশিও আর্ম হিসাবে ইউজ করে হুইটসন ব্রিজে। যদি আমরা আর কে let R is equal to resistance of the conductor loop from the fault loop up to the fault from the test end, এটা যদি বলি x মানে হচ্ছে টেস্ট এন্ড থেকে, টেস্ট এন্ড হচ্ছে যে এ আর সি টা হচ্ছে টেস্ট এন্ডস, তার মানে সি এর থেকে
ফল্টেড ডিসটেন্স এক্স পর্যন্ত বা ফল্ট পর্যন্ত কন্ডাক্টরের রেজিস্ট্যান্স হচ্ছে আচ্ছা দাঁড়াও, আচ্ছা এক্স হচ্ছে কোনটা দেখে নিই, একটু দেখতে হবে এখানে। এখানে যেটা বলতেছে এক্স হচ্ছে রেজিস্ট্যান্স স্যার আসলে, হ্যাঁ মানে ওই ব্রিজে চারটা ইয়ে থাকে যে হ্যাঁ বাবু বুঝছি। আর্ম থাকে যে এখানে তার এক্স হচ্ছে এই এই টার্মিনাল থেকে, দ্যাট ইজ সি টার্মিনাল থেকে টেস্ট এন্ড থেকে ফল্টি কেবল পর্যন্ত, ফল্টি কেবলের ফল্ট এন্ড পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে এক্স, আর আর হচ্ছে এ টার্মিনাল থেকে মানে সাউন্ড কেবলের মধ্যে দিয়ে এসে সাউন্ড কেবলের রেজিস্ট্যান্স এবং ফল্টি কেবলের রেজিস্ট্যান্স মিলে পয়েন্ট এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে আর। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। সো x হচ্ছে রেজিস্ট্যান্স অফ দা আদার লেন্থ অফ দা লুপ, x হচ্ছে c থেকে ফল্ট পর্যন্ত, আর r হচ্ছে টেস্ট এন্ড থেকে ফল্ট এন্ড পর্যন্ত রেজিস্ট্যান্স যেটা সেটা। সো এখন যদি আমরা PQRX এগুলা হচ্ছে হুইটস্টোন ব্রিজের চারটা আর্মের চারটা ব্রিজ রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স P আর Q টাকে ভ্যারি করানো হয় যতক্ষণ পর্যন্ত না জিরো ডিফ্লেকশন দেখা গেল না মিটার। যেই মুহূর্তে জিরো ডিফ্লেকশন দেখাচ্ছে সেই মুহূর্তে P বাই Q ইজ ইকুয়াল টু হচ্ছে R বাই X, অথবা P ইনটু X ইজ ইকুয়াল টু Q ইনটু R। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কি যেন বলো, যোজন বিয়োজনের মতন যোজন করতেছে, এখানে প্লাস ওয়ান অ্যাড করে দিতেছে। সো P প্লাস Q বাই Q ইজ ইকুয়াল টু R প্লাস X বাই X হয়ে গেল। যদি প্রত্যেকটা কেবলের রেজিস্ট্যান্স হয় স্মল আর, দ্যাট ইজ সাউন্ড কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর ফল্ট কেবলের পুরা ফল্টটা যদি না পুরা লেন্থের রেজিস্ট্যান্সটা যদি হয়তো আর, তাহলে আমরা বলতে পারি আর প্লাস এক্স হচ্ছে আসলে আর হচ্ছে এইটুকু রেজিস্ট্যান্স আর এক্স হচ্ছে এইটুকু রেজিস্ট্যান্স, তার মানে আর প্লাস এক্স ইকুয়াল হচ্ছে টু স্মল আর। ঠিক আছে, যদি আর হচ্ছে প্রত্যেকটা কেবলের রেজিস্ট্যান্স হয় তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু টু আর, তাহলে পি প্লাস কিউ বাই কিউ ইকুয়াল টু টুয়াইস আর বাই এক্স, যেহেতু আর প্লাস এক্স ইকুয়াল টু টুয়াইস আর, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু টু আর। এখন যদি এল হয় প্রত্যেকটা কেবলের লেন্থ ইন মিটারস, আমরা ধরে নিচ্ছি যে ফল্টি কেবলের লেন্থ আর সাউন্ড কেবলের লেন্থ আমরা ইকুয়াল লেন্থ ধরে নিছি, তাহলে এল হচ্ছে প্রত্যেকটা কেবলের লেন্থ, তাহলে রেজিস্ট্যান্স পার মিটার অফ লেন্থ হচ্ছে আর বাই এল। পুরা লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর পুরা লেন্থ হচ্ছে এল, তাহলে পার মিটার লেন্থে কেবলের লেন্থ হচ্ছে আর বাই এল। তাহলে ডিস্টেন্স অফ ফল্ট পয়েন্ট ফ্রম দা টেস্ট এন্ড ডি, টেস্ট এন্ড থেকে ফল্ট পয়েন্টের রেজিস্ট্যান্স হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে এক্স রেজিস্ট্যান্স যতটুকু সেইটুকু ডিস্টেন্সটা হচ্ছে ডি, তার মানে ডি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই আর বাই এল। এক্স হচ্ছে ওহমসে, আর বাই এল হচ্ছে ওহমস পার মিটারে, তার মানে ডি ইকুয়াল টু এক্স বাই আর বাই এল করলে ওহমস বাই ওহমস কাটাকাটি গেল, পার মিটার নিচে ছিল এটা উপরে চলে আসলো, তার মানে মিটারে চলে আসলো। ডি ইকুয়াল টু এক্স বাই আর বাই এল হুইচ ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইনটু টু আর ইনটু এল বাই আর, তাহলে আর আর কাটাকাটি যাচ্ছে, তাহলে ডি ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইনটু টু এল হয়ে গেল, অর ডি ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইনটু লুপ লেন্থ ইন মিটারস। ঠিক আছে, যেহেতু কিউ বাই পি প্লাস কিউ ডাইমেনশনলেস, তাহলে টুয়েলটাকে বলতেছি আমরা লুপ লেন্থ। লুপ লেন্থ কেন? কারণ পুরা লুপের লেন্থটা হচ্ছে এল প্লাস এল টুয়েলভ, দ্যাট ইজ সাউন্ড কেবল এবং ফল্টি কেবল দুইটা মিলা লুপটা ফর্ম করছে, সেই লুপের লেন্থটা হচ্ছে টুয়েলভ। সুতরাং ডি ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইনটু লুপ লেন্থ। ঠিক আছে, এইভাবে তাহলে ডিটা হচ্ছে কি, ডিটা হচ্ছে এই এক্স রেজিস্ট্যান্সের ডিসটেন্স যেটা সি থেকে এফ পর্যন্ত ডিসটেন্স যেটা সেটা হচ্ছে ডি। সো এই ডিটা হচ্ছে বেসিক্যালি ফল্টের ডিসটেন্স যেটা সেটা। ঠিক আছে, সো ডিটাই বের করলাম আমরা, ডি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইনটু টুয়াইস এল বা লুপ লেন্থ। আচ্ছা,
ফল্টের রেজিস্ট্যান্স যেটা ছিল, খেয়াল করে দেখো, ফল্টের রেজিস্ট্যান্স ছিল এটা, এফ পয়েন্ট থেকে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ফল্ট রেজিস্ট্যান্সটা, সেটা আসলে ব্যাটারি সার্কিটের মধ্যে ঢুকে গেছে এবং ফল্ট রেজিস্ট্যান্সটা ব্রিজের ব্যালেন্সকে ইফেক্ট করে না। যদি ফল্ট রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে ব্রিজের সেন্সিটিভিটিটা যদিও কমে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেছে এটুকু পর্যন্ত? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, শর্ট সার্কিট ফল্টের জন্য আমরা কি করব? শর্ট সার্কিট ফল্টের জন্য খেয়াল করে দেখো, এটা যেটা করছে সার্কিট একই রকমই আছে, খালি একটা জিনিসই হয়ে গেছে এখানে, আচ্ছা এখানে যেটা হয়েছে, আগেরটা ছিল আর্থ ফল্ট, ঠিক আছে, এই আর্থের সঙ্গে পয়েন্টটা আর্থ হয়ে গেছিল, আর্থের সাথে কানেক্টেড হয়ে গেছিল, আর এখন হইতেছে শর্ট সার্কিট ফল্ট। ঠিক আছে, তো শর্ট সার্কিট হলে কি হবে, দুইটা কন্ডাক্টর শর্ট হয়ে যাবে, তাহলে কন্ডাক্টর শর্ট হয়ে গেলে আমরা যদি যে দুইটা কেবল শর্ট সার্কিট হয়ে গেছে সেই দুইটা কেবল তো আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন দুইটা, প্রথমেই আমরা বলে দিচ্ছি যে শর্ট সার্কিট ফল্ট হলে প্রত্যেকটা দুইটা দুইটা করে চেক করে আমরা বলতে পারবো যে কোন দুইটা কন্ডাক্টরের মাঝখানে বা কোন দুইটা ফেজের মাঝখানে শর্ট সার্কিট ফল্ট হয়েছে সেটা আমরা বলতে পারবো। তো ধরো এই সি আর কে ওয়ানটা যে জায়গা আছে সেখানে আরেকটা কন্ডাক্টর আছে, ঠিক আছে, এই দুইটা কন্ডাক্টর যদি শর্টেড হয়ে থাকে তাহলে আমরা আগেই জানি যে এই দুইটা কন্ডাক্টর শর্ট হয়ে আছে, তখন আমরা কি করব, সি টার্মিনালের সাথে কিউ কিউ এর রেজিস্ট্যান্স কে কানেক্ট করব, আর কে টু কে কানেক্ট করব, গ্যালভানোমিটারকে কানেক্ট করব, আর পি, আর এদিকে সাউন্ড কেবলটা আছে, আর ব্যাটারির সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে কে ওয়ান কানেক্টেড, সেটার আরেক মাথাটা ফল্টি কেবল আরেকটা যেটার সাথে শর্টেড সেটার সাথে কানেক্ট করে দিব, সেটার আরেক মাথার সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, করলে কি হবে, তাহলে এখন তার মানে এই নিচের যে এটা লাইনটা যেটা সেটা হচ্ছে আসলে আরেকটা ফল্টি কেবলের আরেকটা ফল্টি ফেজ আর কি বলতে পারি। তাহলে খেয়াল করে দেখো, ব্যাটারির সাথে শর্ট সার্কিট ফল্টটা সিরিজে চলে আসছে, সো সার্কিট কিন্তু আগে যে রকম ছিল ভিটিসন ডিজাইনের মতো সেই একই রকমই আছে আসলে। ঠিক আছে, সো আমরা আগের যে ডিরাইভেশন যা করছি কিউ বাই বা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, সেই একই কথা এখনো প্রযোজ্য। তার মানে পি প্লাস কিউ বাই কিউ ইকুয়াল টু আর প্লাস এক্স বাই এক্স, আর প্লাস এক্স ইকুয়াল টু আর বাই এক্স, টু স্মল আর বাই এক্স, তো এক্স ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ ইনটু টু আর, তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইনটু লুপ লেন্থ টুয়াইস এল, এই একই আগের মতন একই রকম ভাবে থাকে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে ফল্টের পজিশনটাকে আমরা লোকালাইজ করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে ভার্লে লুপ টেস্ট। ভার্লে লুপ টেস্টে হচ্ছে আমরা বলতেছি যে এটা ভার্লে লুপ টেস্ট হচ্ছে এটাকে আর্থ ফল্ট লোকেট করার জন্য অথবা শর্ট সার্কিট ফল্টকে লোকেট করার জন্য ভার্লে লুপ টেস্টও ইউজ করা যায়। আগেটা দেখলাম মারের লুপ টেস্ট, এটা হচ্ছে ভার্লে লুপ টেস্ট। এটা তো হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল ইউজ করা হয়, শুধু এটার সাথে মারের লুপ টেস্টের ডিফারেন্স হচ্ছে যে এখানে রেশিও আর পি কিউ হচ্ছে ফিক্সড রেশিও, ফিক্সড রেজিস্ট্যান্স, আর ব্যালেন্স অবটেইন করা হয় হলো একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এস কে ভ্যারি করায় বা অ্যাডজাস্ট করায়। এসটা হলো পি আর কিউ এর মাঝখানে হলো গ্যালভানোমিটার কানেক্টেড আছে, আর কিউ এর টার্মিনাল থেকে ব্যাটারিটা গেছে, আর কিউ এর সাথে গ্যালভানোমিটার যেই টার্মিনালে কানেক্টেড হয়েছে সেই টার্মিনাল থেকে এস রেজিস্ট্যান্সটা ফল্টি কেবলের মাথা থেকে টেস্ট টার্মিনালে কানেক্টেড, আর পি আর গ্যালভানোমিটার অন্য টার্মিনালটা সাউন্ড কেবলের টেস্ট এন্ডে গেছে, আর এখান থেকে টেস্ট এন্ড থেকে ফল্টি রেজিস্ট্যান্স ফল্ট পয়েন্ট পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে আর টেস্ট এন্ডের মানে এস যে টার্মিনালে কানেক্টেড সেখান থেকে ফল্টি কেবলের ফল্ট এন্ড পর্যন্ত রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। তো এখানে যেটা করা হয়, ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা একটা সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচের সাথে কানেক্ট করা হয়। যদি পজিশন 1 এ থাকে কেটুটা তাহলে সেটা আর্থের সাথে কানেক্টেড হয়, আর পজিশন 2 তে কানেক্টেড থাকলে সেটা টেস্ট এন্ডের সাথে কানেক্টেড হয়। দুই জায়গায় বসায় আমি রিডিংটা নিতে পারি।
আচ্ছা, এখন আর্ট ফল্ট হলে কি হবে, ফল্ট এন্ড থেকে আর্থ এর মধ্যে দিয়ে এই পয়েন্টটা আর্থ এ চলে যাবে, তাহলে K1 এ K2 টা যখন পজিশন 1 এ থাকবে তখন এই আর্থের সাথে এই আর্থটা শর্টেড হয়ে যাবে, আর যখন পজিশন K2 টা যখন পজিশন 2 তে থাকবে তখন এটা শুধুমাত্র এস এবং টেস্ট টার্মিনালের কমন পয়েন্টটাতে কানেক্টেড থাকবে। বোঝা গেছে? আচ্ছা, একই কথা, একই যে সেটআপ দিয়ে আমরা বার্লে লুপ টেস্টে দিয়ে একইভাবে আমরা একই সার্কিট দিয়ে আমরা শর্ট সার্কিট ফল্ট ডিটেক্ট করতে পারি। শর্ট সার্কিট ফল্ট ডিটেক্ট করার সময় কি করব, সেটআপটা একই রকমই থাকবে, পিকিউএস ভাবেই কানেক্টেড আছে সবকিছু, খালি দেখো K2 পজিশনটা চেঞ্জ হয়েছে। K2 আগে একটা ছিল, পজিশন 2 টা ছিল টেস্ট এন্ডের সাথে, পজিশন 2 টা এখন টেস্ট এন্ডের সাথে কানেক্টেড আছে। আর পজিশন 1 টা যখন K2 পজিশন 1 এ কানেক্টেড হবে তখন সেটা হলো আরেকটা ফল্টি, দুইটা ফল্টি কেবল, তো দুইটা ফল্টি কেবলের আরেকটা ফল্টি কেবলের নিয়ার এন্ডের সাথে কানেক্টেড থাকবে। তার মানে K2 যখন 1 এ কানেক্টেড থাকবে তখন আসলে এই শর্ট সার্কিট ফল্টের মধ্যে দিয়ে এক্স পয়েন্ট পর্যন্ত জিনিসটা যাবে, আর K2 টা যখন 2 তে কানেক্টেড থাকবে তখন এটা টেস্ট এন্ডের সাথে কানেক্টেড থাকবে। এখানেও কিন্তু তাই, 1 এ যখন কানেক্টেড আর্থের সাথে কানেক্টেড, আর্থের থ্রুতে এই আর্থে কানেক্টেড, সেখান থেকে ফল্ট এন্ড পর্যন্ত ফল্টি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কানেক্টেড, আর 2 তে যখন কানেক্টেড তখন টেস্ট এন্ডে কানেক্টেড। সো দুইটা সেটআপই এক, আসলে একই রকম ইয়ে দিচ্ছে, ঠিক আছে? আগের দুইটা তো তাই ছিল আসলে, আর্ট ফল্টও 100 দিয়ে দুইটা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া সম্ভব মারে লুপ টেস্টেও, ঠিক আছে? এটা পর্যন্ত বোঝা গেছে ছবিগুলা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন আমরা আগের মতনই যখন পজিশন K2 যখন পজিশন 1 এ কানেক্টেড আছে, যখন একটা চিন্তা করি, ছবি চিন্তা করি, K2 যখন পজিশন 1 এ কানেক্টেড আছে তখন ব্রিজের রেজিস্ট্যান্স হচ্ছে PQ, এইদিকে হচ্ছে R, আর এইদিকে হচ্ছে S প্লাস X। তো এটা যেহেতু পজিশন 1 এ, এই অবস্থাতে ব্যালেন্স যদি অ্যাচিভ করি তাহলে এই অবস্থাতে S1 এর রিডিংটা আমি মনে করি S1, তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু R বাই X প্লাস S1, রাইট? তাহলে এখানে দুই সাইডে 1 এড করলে আসবে P প্লাস Q বাই Q ইজ ইকুয়াল টু R প্লাস X প্লাস S1 বাই X প্লাস S1। তাহলে এখান থেকে এর উপরেও x আছে নিচেও x আছে, সেখান থেকে আমি করি, যদি করি x টা বাইর করি, যদি x ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস s1, রাইট? আচ্ছা, এইটা x উপরেও আছে নিচেও আছে, আমি যদি দুই দিকে মাল্টিপ্লাই করে দিই x কে এক সাইডে নিয়ে আসি তাহলে q ইজ ইকুয়াল টু আসবে, আচ্ছা r প্লাস x টাকে রেখে দেই, ঠিক আছে? r প্লাস x টাকে রেখে দেই, নিচের x প্লাস s1 টা দিয়ে যদি আমি ইয়ে করি তাহলে কি আসবে দেখো তো, x plus s1 into p, x plus s1 into p plus q, ঠিক আছে? তার মানে s1 into p আর এদিকে আসতেছে q into r plus x plus s q into s1। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে p plus q into x plus s1, এটাকে যদি আমি লিখি এখান থেকে লেখা যায় p plus q into x plus s1 is equal to q, অথবা আসলে খুব সিম্পলিফাই যদি করি তাহলে বোধ হয় x is equal to px plus ps1 is equal to qr। আচ্ছা, এটা সিম্পলিফিকেশনটা এইভাবে করতে পারি, p plus q by q is equal to r plus x plus s1 by x plus x1, তাহলে x into p plus q plus s1 into p plus q, তাই তো? x into p plus q
plus S1 into P plus Q is equal to Q into R plus X plus Q into S1. So Q into S1 আর এইদিকে Q into S1 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তার মানে এদিক থেকে শুধু আসতেছে P into S1, এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস PS1 হয়ে যাচ্ছে। তাহলে Q into R plus X minus PS1 divided by P plus Q into X ছিল, তার মানে X equal to by divided by P plus Q। এটা বুঝে গেছে কিনা দেখো। জি স্যার, এরকমই আসে। এরকমই আসবে, ঠিক আছে। এখন এরপরে K2 টাকে সেকেন্ড সুইচ পজিশন নিয়ে গেলাম 2 তে। এই অবস্থাতেও আবার S কে ভ্যারি করে S2 পজিশনে মনে করো আমি ব্যালেন্স পাইলাম। তাহলে এখন দাঁড়াবে কি, এখন ব্যালেন্স পজিশনে ব্রিজ সার্কিটটা কি P বাই Q ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস X বাই S2, তাই না? এখন কিন্তু এক মিনিট একটু, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো এইখানে আমরা যেটা আরেকটা সেকেন্ড পজিশনে লিখতে পারি আমরা, যে P বাই Q ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস X বাই S2। P বাই Q ইজ ইকুয়াল টু R প্লাস X বাই S2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা যে R প্লাস X ইনটু Q ইজ ইকুয়াল টু হচ্ছে PS2। সো R প্লাস X ইনটু Q ইজ ইকুয়াল টু PS2 যদি হয়, তাহলে আমরা X ইজ ইকুয়াল টু Q ইনটু R প্লাস X ওখানেও ছিল, ওই জায়গায় X ইজ ইকুয়াল টু PS2 বসাই দিতে পারি, Q ইনটু R প্লাস X এর জায়গায় PS2 বসাই দিতে পারি। তাহলে PS2 মাইনাস PS1, P কমন দিলে P ইনটু S2 মাইনাস S1 বাই P প্লাস Q, এটা লিখে দিতে পারি, ঠিক আছে। যেহেতু P Q ফিক্সড ভ্যালু আর S1 S2 ভ্যালু আমাদের জানা, সুতরাং X টা আমরা ডিটারমাইন করতে পারি। লুপ রেজিস্ট্যান্স হচ্ছে R প্লাস X পুরাটা, R প্লাস X ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে লুপ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হচ্ছে R প্লাস X ইজ ইকুয়াল টু P বাই Q S2 আসবে ওই যে নতুন কন্ডিশন থেকে। R প্লাস X কেন? স্যার ওই যে আমরা যখন সুইচ পজিশন 2 তে নিব ওই কন্ডিশন থেকে আসবে স্যার। আচ্ছা রাইট, সুইচ পজিশন 2 তে যখন নিচ্ছি তখন R প্লাস X ইনটু Q ইজ ইকুয়াল টু PS2, তাহলে R প্লাস X ইজ ইকুয়াল টু PS2 ডিভাইডেড বাই Q। হ্যাঁ স্যার। R প্লাস X ইজ ইকুয়াল টু PS2 ডিভাইডেড বাই Q, তাহলে P বাই Q ইনটু S2। তো লুপ রেজিস্ট্যান্স হচ্ছে এটা। যদি R হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কেবল পার মিটার লেন্থে হয়, তাহলে D ইজ ইকুয়াল টু হচ্ছে X বাই R মিটারস, ঠিক আছে। X হচ্ছে ফল্টি রেজিস্ট্যান্সটা, X বাই R মিটারস এটা হবে, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এটা কয়েকটা অঙ্ক আছে, একটা দুটো অঙ্ক দেখতে পারো। যেমন মনে করো এখানে বলছে মারেল লুপ টেস্ট ইজ পারফর্ম অন আ ফল্টি কেবল অফ 300 মিটার long and balance the resistance connected at the faulty core was set at 15 ohm and the resistance of the resistance connected to the sound core was 45 ohm. Sorry. Okay, 300 মিটার লং, ফল্টি কেবলের লেন্থ 300 মিটার, তার মানে সাউন্ড কেবলের লেন্থ তো 300 মিটার। So at balance the resistance connected to the faulty core was set at 15 ohm and the resistance of the resistor connected to the sound core was 45 ohm. Calculate the distance of the fault point from the test end. আচ্ছা, তাহলে এখানে D is equal to আমরা জানি Q by P plus Q into loop length। এখানে বলে দিছে যে P আর Q এর মধ্যে কোনটা কি সেটা একটু বুঝতে হবে। Resistance connected to the faulty core was set to 15 ওহম। ফল্টি কোরে কানেক্টেড হচ্ছে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 15 ওহম। ফল্টি কোর মানে কোনটা? মারে লুপ টেস্টে ফল্টি কোর মানে হলো এইটা কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 15 ওহম, তাই না? কিউ ইজ ইকুয়াল টু 15 ওহম এটা, আর পি ইজ ইকুয়াল টু 45 ওহম হচ্ছে সাউন্ড রেজিস্ট্যান্সের সাথে যে রেজিস্ট্যান্সে কানেক্টেড and the resistance of the resistor connected to the sound core was 45 ohm, তাহলে পি হচ্ছে 45 ওহম। ক্যালকুলেট দ্য ডিসটেন্স অফ দ্য ফল্ট ফ্রম দ্য টেস্ট এন্ড। তাহলে কিউ আর পি আর কিউ এর ভ্যালু যদি জানো, তাহলে D is equal to Q by P plus Q into loop length.
So Q is equal to 15 ohm, P is equal to 45 ohm, loop length is equal to 2 into 300 is equal to 60 মিটার। তো সেখান থেকে D এর ভ্যালুটা এই ফর্মুলা থেকে সরাসরি চলে আসতেছে 150 মিটার। ঠিক আছে? আচ্ছা, সো সেকেন্ড প্রবলেমটাতে যেটা বলছে, in a test by Murray loop for ground fault on 500 meter of cable having a resistance of 1.6 ohms per kilometer, the faulty cable is looped with a sound cable of the same length and area of cross section. If the ratio of the other two arms of the testing network at balance is 3:1, find the distance of the fault from the testing end of the cables. So 2L হচ্ছে 2 into 500 মিটার, 1000 মিটার। রেজিস্ট্যান্সের বলে দিছে 1.6 ohms per kilometer. Okay, the faulty cable is looped with a sound cable of the same length and area of cross section. If the ratio of the other two arms of the testing network at balance is 3:1, so এখানে বলছে যে P by Q is equal to 3, তাহলে P plus Q by Q is equal to হচ্ছে 4। ঠিক আছে, এক অ্যাড করলে আর কি। the distance of the fall from the test end D is equal to হচ্ছে Q by P plus Q into loop length। তাহলে Q by P plus Q হচ্ছে 1/4 into loop length হচ্ছে 2 into 500 which is equal to 250 মিটার। তার মানে যে 1.6 ohms per kilometer এটা আসলে কোনো দরকারই হচ্ছে না আসলে। ঠিক আছে, রেশিও থেকে সরাসরি বের করে নেওয়া যায়। ঠিক আছে, এটা সুপারফ্লুয়াস ডাটা। আচ্ছা, তেইশ দরকার নাই, 24টা দেখি। তেইশে দেখে নেওয়া যায়। আচ্ছা, in a test for fault to earth on the 500 meter length of cable having a resistance of 1 ohms per 1000 meter, the faulty cable is looped with a sound cable of the same length but having a resistance of 2.25 ohms per 1000 meter. সাউন্ড কেবলের রেজিস্ট্যান্স হচ্ছে 2.25 ohms per 1000 মিটার, আর ফল্টি কেবলের লেন্থ হচ্ছে 1 ohms per 1000 মিটার। দুইটার রেজিস্ট্যান্স ডিফারেন্ট আর লেন্থে। রেজিস্ট্যান্স অফ দ্য আদার টু আর্মস অফ দ্য টেস্টিং নেটওয়ার্ক at balance are in the ratio of 2.75:1. তাহলে P by Q is equal to 2.75. Calculate the distance of the fault from the test end of the cable. তাহলে P plus Q by Q is equal to 3.75. রেজিস্ট্যান্স অফ লুপ হচ্ছে, লুপের রেজিস্ট্যান্স হচ্ছে ফল্টি কেবলের 500 মিটার, 500 মিটার হচ্ছে লেন্থ। তাহলে ফল্টি কেবলটার লেন্থ রেজিস্ট্যান্স হচ্ছে 1 ohms per 1000 মিটার ইনটু 500 মিটার, 1/1000 ইনটু 500 প্লাস সাউন্ড কেবলটার রেজিস্ট্যান্স হচ্ছে 2.25 ওহম পার 1000 মিটার ইনটু 500। এটা করলে এটা আসে হলো যা আসে তাই, এটা করে দেখবা 1.625 ওহম। ঠিক আছে, 1.625 ওহম। ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ ফল্টি কেবল ফ্রম টেস্ট এন্ড আপ টু ফল্ট পয়েন্ট হচ্ছে, তাহলে x is equal to q by p plus q into লুপ রেজিস্ট্যান্স। এখানে দেখো লুপ রেজিস্ট্যান্স মানে হচ্ছে এখানে ডিসটেন্স বাই করে নেই, x বাই করছে আগে। রেজিস্ট্যান্স অফ দ্য ফল্টি কেবল ফ্রম দ্য টেস্ট এন্ড আপ টু ফল্ট পয়েন্ট, মানে x এর ভ্যালুটা বাই করছে, d এর ভ্যালুটা বাই করে নেই, 12 দিয়ে গুণে নেই, x বাই করছে। x is equal to q by p plus q into loop resistance is equal to হচ্ছে q by p plus q হচ্ছে 1/3.75 into loop resistance হচ্ছে 1.625 ওহম, তো 0.433 ওহম। তাহলে ডিসটেন্স অফ ফল্ট ফ্রম দ্য টেস্টিং এন্ড is equal to হচ্ছে x ডিভাইডেড বাই ফল্টি কেবলের ছিল 1 ohms per মিটার 1000 মিটার,
তাহলে x by 1 by 1000, so 0.433 into 1000 meter, which is equal to 433 meter. Clear কিনা দেখো? জি স্যার, ক্লিয়ার। ওকে, লাস্ট আরেকটা ভার্লের লুপ টেস্ট। ভার্লের লুপ টেস্টটা পারফর্ম করা হয় আর্থ ফল্ট লোকেট করার জন্য টেস্ট করা হয়েছে। 1 মিনিট একটু, হ্যাঁ। ভার্লের লুপ টেস্টটা পারফর্ম করা হয়েছে আর্থ ফল্ট অন এ 20 কিলোমিটার লং কেবল, ঠিক আছে। রেজিস্ট্যান্স পার কিলোমিটার অফ সিঙ্গেল কন্ডাক্টর হচ্ছে 20 ওহম, 20 ওহম। লুপটা কমপ্লিট করা হয়েছে with a similar healthy conductor. At balance, the variable resistance connected to the faulty conductor is 200 ohm. At balance, the variable resistance connected to the faulty conductor. So faulty conductor মানে S1 by S2 একটা, the fixed resistance have equal values. Calculate the distance of the fault from the tested. So x is equal to আমরা জানি কি, x is equal to q into r plus x minus ps by p plus q. এটা হলো ইন্টারমিডিয়েট একটা ইয়ে থেকে আমরা ফাইনাল ভ্যালুটা, ফাইনাল ইকুয়েশনটা ইউজ করি না, ইন্টারমিডিয়েট ইকুয়েশনটা ইউজ করা হয়েছে, দ্যাট ইজ এই জায়গা থেকে, ঠিক আছে। সরি, সো এইটা হচ্ছে আসলে বলতে চাচ্ছে যে এটা k2 টা পজিশন 1 এ আছে, এই অবস্থাতে আছে, k2 টা পজিশন 1 এ আছে, ঠিক আছে। সো x ইকুয়াল টু হবে যেটা, সেটা পজিশন 1 এর জন্য যে ফর্মুলা আছে সেটা x ইকুয়াল টু q ইনটু r প্লাস x মাইনাস ps1 বাই p প্লাস q, এটা আসবে। সো আমরা এখানে বলতে পারি x ইকুয়াল টু q ইনটু r প্লাস x মাইনাস ps1 বাই p প্লাস q। এখানে p ইকুয়াল টু q আর s ইকুয়াল টু বলে দিচ্ছে 200 ওহম, ঠিক আছে। সো r প্লাস x ইকুয়াল টু হচ্ছে 20 কিলোমিটার ইনটু 20 কিলোমিটার প্লাস 20 কিলোমিটার ইনটু 20 ওহমস পার কিলোমিটার, 20 ইনটু 20 প্লাস 20, ঠিক আছে। তার মানে হলো 800 ওহম। এটা হলো r প্লাস x ইকুয়াল টু, ঠিক আছে। সুতরাং x ইকুয়াল টু দাঁড়াবে হলো q ইনটু r প্লাস x হচ্ছে 800 মাইনাস q, p ইকুয়াল টু হচ্ছে q ইনটু s হচ্ছে 200 ডিভাইডেড বাই p ইকুয়াল টু হচ্ছে q প্লাস q। তাহলে এখান থেকে q কিউব কাটাকাটি, যে এটা হবে 800, নিচে আসবে 2q আর উপরে q কমন নিলে q কিউব কাটাকাটি গেলে 800 মাইনাস 200 মানে হলো 600 বাই 2 করলে 300 ওহম। রেজিস্ট্যান্স পার কিলোমিটার হচ্ছে 20 ওহম আমরা জানি। তাহলে ফল্ট এন্ড থেকে মানে টেস্ট এন্ড থেকে ফল্টের ডিসটেন্সটা হবে হলো 300 ohms by 20 ohms, that is 15 kilometer. Clear কিনা? জি স্যার, ক্লিয়ার। Okay. সো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপরে আমরা নতুন আরেকটা টপিক শুরু করব, সেটা হলো আমরা যদি দেখে থাকি আমাদের ইয়ে ছিল হলো টেক্সট 5 এর ছিল চ্যাপ্টার 8 আর চ্যাপ্টার 11। চ্যাপ্টার 8 চ্যাপ্টার 11 দেখা হলো মোটামুটি ভাবে। টেক্সট 1 এর হলো চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5। তো টেক্সট 1 মানে হলো আমাদের বেসিক্যালি স্টিভেনসন গ্রেনগারের বইটা। স্টিভেনসন গ্রেনগারের বইটা যদি দেখি আমরা, স্টিভেনসন গ্রেনগারের বইটা বোধহয় খোলা আছে, এটা রাইট। এটা চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 দেখলাম আমরা, তাই না? ঠিক আছে। সো এখানে আমরা একটু থিওরি দেখবো, আবার অঙ্ক দেখবো। অঙ্কটাই আমাদের টার্গেট মেইনলি, থিওরি খুব বেশি ইয়ে না, জাস্ট একটু জেনে রাখা, জিনিসটা কেমনে আসে সেই জিনিসটা জেনে রাখা, এটুকু পর্যন্ত, ঠিক আছে। সো স্টিভেনসন এন্ড গ্রেনগারের বইয়ে চ্যাপ্টার 4 হচ্ছে সিরিজ ইম্পিডেন্স অফ ট্রান্সমিশন লাইনস। সিরিজ ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স। ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সের ভ্যালুটা আমরা কেমনে
ফর্মুলেট করতে পারি সেটা দেখাটাই হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টারের টার্গেট। ঠিক আছে, তো এখানে আমাদের দেখানো হচ্ছে, খেয়াল করে দেখো, দুইটা কন্ডাক্টর, কারেন্ট কন্ডাক্টর। সো প্রথমত কারেন্ট ক্যারিং কন্ডাক্টর গুলো এই যে ক্রস হ্যাচড লাইন, সেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স গুলোকে দেখানো হয়েছে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সটা কিভাবে হচ্ছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে সেন্টার করে ঘুরে, সেন্টার করে মোটামুটি ভাবে আপাতত ধরে নিই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে সেন্টার করে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো হয়েছে, যেরকম সেন্টার করে খুব কনসেন্ট্রিক ফ্লাক্স লাইন গুলো, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো। আর একটা ধরো একটা দিয়ে কারেন্ট যাচ্ছে, একটা দিয়ে কারেন্ট আসতেছে মনে করো, সেজন্য এরকম ইয়ে হবে। সো এটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। আর ইলেকট্রিক ফ্লাক্স লাইন গুলা কিরকম, ইলেকট্রিক ফ্লাক্স লাইন গুলা হলো একটা দিয়ে যদি যায়, একটা দিয়ে যদি আসে, একটা থেকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ হিসাবে চিন্তা করতে পারি আমরা। তাহলে একটা থেকে ইলেকট্রিক ফ্লাক্স লাইন ক্রিয়েটেড হয়ে অন্যটাতে এন্ড হয়েছে, এরকম একটা থেকে আরেকটাতে যে এন্ড হয়েছে সেটা, এগুলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স লাইন। ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তো এখন যেহেতু এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা আর এই কন্ডাক্টরটাকে সেন্টার করে অরিজিনেটেড হয়েছে, আর এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা এই কন্ডাক্টরকে সেন্টার করে অরিজিনেটেড হয়েছে, যদি একটা মাত্র কন্ডাক্টরকে যদি প্লেস করা যাইতো, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে, তাহলে যেটা হতো ওইটাকে সেন্টার করে এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলা ক্রিয়েটেড হতো। কিন্তু এখন তার পাশাপাশি আরেকটা কন্ডাক্টর থাকাতে সেও ম্যাগনেটিক ফ্লাক্স লাইন দিচ্ছে। সো কি করবে, এ হলো একে চাপ দিয়ে দূরে সরায় দিবে, দূরে সরাই দিলে তাহলে যেটা হবে, আবার একে চাপ দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলাকে চাপ দিয়ে এদিকে দূরে সরাই দিবে। দূরে সরাই দিলে যেটা হবে, কনসেন্ট্রিক আর থাকবে না আসলে, এটা যেটা হবে একটু বাম দিকের ইয়েগুলো একটু বাম দিকে চেপে যাবে, আর ডান দিকের ম্যাগনেটিক ফ্লাক্স লাইন গুলো একটু ডান দিকে চেপে যাবে। ঠিক আছে, সো সেন্টারটা একটু আসলে একটু সরে যাবে, সেন্টারটা থাকবে না, কন্ডাক্টরের সেন্টার থাকবে না। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। কারণ ফ্লাক্স লাইন গুলো একটা আরেকটাকে প্রেসার ক্রিয়েট করে, একটার উপর আরেকটা প্রেসার ক্রিয়েট করে, সেই জন্য। আচ্ছা, এরপর আছে টাইপস অফ কন্ডাক্টর। আমরা টাইপস অফ কন্ডাক্টর কি কি রকমের হতে পারে, এএসি হতে পারে, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। এএসি হতে পারে অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর, মানে অ্যালুমিনিয়ামের অ্যালয় দিয়ে কন্ডাক্টর গুলো ফর্ম করা হয়েছে। এসিএসআর হতে পারে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স, যেমন এখানে নিচের ছবিটাতেই দেখানো হয়েছে। এখানে ক্রস সেকশন অফ স্টিল রিইনফোর্স কন্ডাক্টর, স্টিলের ইয়ে এখানে একটা হতে পারে, আবার এই ক্ষেত্রে এটা 7টা স্টিলের স্ট্যান্ড আছে, আর বাইরে আছে 24টা অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড। ঠিক আছে, সো অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স এটাকে বলতেছি। অথবা হতে পারে এসিএআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর অ্যালয় রিইনফোর্সড, অ্যালয় দিয়ে রিইনফোর্সমেন্ট, সেটাও হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের হতে পারে। এখানে শুধুমাত্র কন্ডাক্টর গুলাকে দেখানো হয়েছে, এর বাইরে হয়তো বা ইয়েও থাকতে পারে, ইনসুলেশন থাকতে পারে, তারপরে আবার তোমার ইয়েও থাকতে পারে, মানে জানি শীতও থাকতে পারে। ঠিক আছে, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। ঠিক আছে, সো কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছি তার উপরে কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। রেজিস্ট্যান্সটা বাই করতে পারি আমরা, কন্ডাক্টরে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটাকে আই স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা পেতে পারি। ঠিক আছে, ওকে, কোন কোশ্চেন আছে কিনা দেখো। আচ্ছা, এখানে যেটা ডাইরেক্ট কারেন্ট রেজিস্ট্যান্স R is equal to rho L by A, যেখানে রো হচ্ছে রেজিস্টিভিটি অফ কন্ডাক্টর, এল হচ্ছে লেন্থ, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, আর যদি রেজিস্ট্যান্স কে আমরা যদি দুইটা টেম্পারেচার রেজিস্ট্যান্স নেই, T1 আর T2 ইন ডিগ্রি সেলসিয়াসে, আর T হচ্ছে কনস্ট্যান্ট ডিটারমাইন্ড ফ্রম দ্য গ্রাফ, তাহলে R2 by R1 is equal to T plus T2 by T plus T1 হয়, যেখানে T is equal to 234.5 for annealed copper for 100% conductivity,
T is equal to 241 for hard drawn copper of 97.3%. আমাদের এটা সাধারণত ইউজ করতে দরকার হতে পারে, অনেক সময় সাধারণত এটা হয় আর কি, অ্যানিল কপার হয় সাধারণত, হার্ড ড্রন কপারও হতে পারে, আর হার্ড ড্রন অ্যালুমিনিয়াম হলে 241 বা 228 হতে পারে। তার মানে একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স আমি টেম্পারেচার T2 ডিগ্রি সেন্টিগ্রেডে মাপলাম, বা T1 এ একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স T1 এ মাপলাম, সেই রেজিস্ট্যান্সটা মনে করলাম পাইলাম আমরা R1, আর T2 মনে করো আরেকটা টেম্পারেচার, যে টেম্পারেচারে আমি R2 টা বাই করতে চাই, তাহলে R2 বাই R1 বাই করতে গেলে আমরা এই ফর্মুলা ইউজ করে R2 টা বাই করতে পারি। R2 বাই R1 is equal to T plus T2 by T plus T1। এখানে আমরা জানি কি কি, R1 জানি, T1 জানি, T2 জানি, আর T এর ভ্যালুটা কনস্ট্যান্ট, যেটা হবে হলো 234.5 ফর অ্যানিল কপার। ঠিক আছে, ওকে। কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? না স্যার। ওকে, এরপরে হলো আমাদের শুরু হচ্ছে ইন্ডাকটেন্স অফ এ কন্ডাক্টর ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স। আচ্ছা, যদি আমরা ধরে নিই যে পারমিয়াবিলিটি হচ্ছে মিউ, পারমিয়াবিলিটি তো জানো, পারমিয়াবিলিটি যদি মিউ হচ্ছে কনস্ট্যান্ট যদি ধরি, তাহলে রেজাল্টিং ফ্লাক্স লিঙ্কেজটাকে আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাজ এ ফেজর ল্যামডার রেসপেক্টে। এল ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই আই, ল্যামডা হচ্ছে যেখানে ফ্লাক্স লিঙ্কেজ, আইটা হচ্ছে কারেন্ট। এখন যদি আইটা স্মল আই দিয়ে আমি ইন্ডিকেট করি যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট ফর দ্য ফেজর আই, তাহলে ল্যামডা শুড বি দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্লাক্স লিঙ্কেজ হওয়া উচিত। ঠিক আছে, সো এখন ফ্লাক্স লাইন যেটা, সেটা হলো শুধুমাত্র এক্সটার্নাল টু দ্য কন্ডাক্টরে যে ফ্লাক্স লাইন আছে সেগুলো শুধুমাত্র দেখানো হয়েছে ফিগার 4.1 এ। এখানে খেয়াল করে দেখো, একটা কন্ডাক্টরের ক্রস সেকশন দেখানো হয়েছে। ঠিক আছে, এর সেন্টার থেকে রেডিয়াস হচ্ছে x, আর থিকনেসটা হচ্ছে একটা টিউলার একটা ইয়ে নিলাম যার থিকনেস হচ্ছে dx, তার স্মল একটা লেন্থ নিলাম আমি ds, মানে পেরিমিটারের স্মল একটা লেন্থ নিলাম ds, আর ফ্লাক্স ফাইটা হচ্ছে এর মধ্যে কতটুকু আছে সেটা আমি ইয়ে করতে চাই, বাই করতে চাই আর কি। ঠিক আছে, সো এইখানে সরি 4.4, figure 4.1, figure 4.1 দেখে নেই। ফিগার 4.1 হচ্ছে এইটা, এই দুইটা কন্ডাক্টর আছে, এর এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজটা আমরা নিয়ে কনসার্ন আর কি। ঠিক আছে, সো আমরা যেটা বলতে পারি, okay, on the flux lines external to the conductor হলো ফিগার 4.1 এ দেখানো হয়েছে। কিন্তু কন্ডাক্টরের ভিতরে যখন আমরা চিন্তা করব যে এই ম্যাগনেটিক ফিল্ডের কিছুটা কন্ডাক্টরের ভিতরেও এক্সিস্ট করে, যখন যেটার জন্য স্কিন ইফেক্ট হয় আসলে। ঠিক আছে, সো এই চেঞ্জিং লাইন ফ্লাক্সের হলো কন্ডাক্টরের ভিতরে থাকে,
এটা হলো ইনডিউসড ভোল্টেজ কে কন্ট্রিবিউট করে এবং ইন্ডাকটেন্স কে কন্ট্রিবিউট করে, ঠিক আছে। সো কারেক্ট ভ্যালু অফ ইন্ডাকটেন্স ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, এটা কম্পিউট করা যায় হলো রেশিও অফ ফ্লাক্স লিঙ্কেজ টু কারেন্ট, রেশিও অফ ফ্লাক্স লিঙ্কেজ টু কারেন্টটাকে ক্যালকুলেট করে, যেখানে আমরা জানি যে ইচ লাইন অফ ইন্টারনাল ফ্লাক্স শুধুমাত্র একটা টোটাল কারেন্টের অল্প একটু ফ্র্যাকশনকে লিংক করে। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা বলতে পারি যে আমরা জানি যে এমএমএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ এইচ ডিএস, এইচ ডট ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে আই অ্যাম্পিয়ার টার্নস। হ্যাঁ, এখানে আইটা হচ্ছে এইচ ডট ডিএস এর মধ্যে আমরা এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, এস হচ্ছে ডিসটেন্স অ্যালং পাথ যেটা দেখালাম আমরা, আর আই হচ্ছে কারেন্ট এনক্লোজ। ঠিক আছে, এই এখানে পুরাটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এই টিউবুলার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতটুকু, সেটা হচ্ছে আই এক্স বলতে পারি আমরা সেটা। সুতরাং আমরা বলতে পারি আমরা ফিল্ড ইন্টেন্সিটি বাই করতে চাচ্ছি সেটা একটা ডিসটেন্স এক্স মিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর, যেটাকে আমরা ডেজিগনেট করতেছি এইচ এক্স হিসাবে। যেহেতু ফিল্ডটা হচ্ছে সিমেট্রিক্যাল, hx হচ্ছে constant at all point equidistant from the center of the conductor. So close integration of hx dot ds is equal to ix. So twice hx dot ds, ds হচ্ছে 2 pi x, তাই না? কারণ পেরিমিটার নিয়ে আমি চিন্তা করব, ds টাকে ইন্টিগ্রেট করলে twice pi s হবে, তাহলে hx into twice pi s is equal to হচ্ছে ix. So ix is equal to হচ্ছে কি আসলে ix is equal to হচ্ছে পুরা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে হলো আই, তাহলে এই এক্স ডিসটেন্স দূরত্বের মধ্যে কারেন্ট এনক্লোজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এইচ এক্স যদি হয়, তাহলে এইচ এক্স বাই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পাই এক্স স্কয়ার বাই পাই আর স্কয়ার, তাই না? তাহলে এইটুকু ক্রস সেকশন হচ্ছে পাই এক্স স্কয়ার আর পুরাটা ক্রস সেকশন হচ্ছে পাই আর স্কয়ার। পুরা ক্রস সেকশন পাই আর স্কয়ারের মধ্যে কারেন্ট যায় হলো আই, তাহলে পাই এক্স স্কয়ারের কারেন্ট যায় হলো পাই এক্স স্কয়ার বাই পাই আর স্কয়ার ইনটু আই, এইটুকু কারেন্ট এনক্লোজ করতেছে সে, ঠিক আছে। সো ix is equal to pi x square by pi r square into I. So hx is equal to আমরা বলতে পারি x, hx is equal to হচ্ছে ix by 2 pi x. So ix by 2 pi x মানে হলো ix is equal to হচ্ছে আবার pi x square by pi r square into I. So সেটাকে যদি বসায় দেই তাহলে এইখান থেকে আসবে হলো hx is equal to হচ্ছে x by 2 pi r square into I এত অ্যাম্পিয়ার টার্নস পার মিটার, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন থেকে 4.7 আর 4.8 থেকে এটা আসতেছে, ঠিক আছে। সো bx ফ্লাক্স ডেনসিটি bx ইজ ইকুয়াল হচ্ছে আমরা জানি মিউ ইনটু hx, সো মিউ ইনটু hx ইজ ইকুয়াল হচ্ছে x ইনটু I বাই 2 pi r স্কয়ার, এখান থেকে বসায় দিলাম, তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি, সরি x is equal to mu into hx is equal to mu into x into I divided by 2 pi r square. এখানে mu হচ্ছে পারমিয়াবিলিটি অফ দা কন্ডাক্টর, ঠিক আছে। সো এই মিউ এর ভ্যালু, মিউ নট এর ভ্যালু কত সেটা আমাদের জানা থাকা উচিত। এসআই ইউনিটে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস মিউ 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 হেনরি পার মিটার, আর রিলেটিভ পারমিয়াবিলিটি মিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ বাই মিউ 0, ঠিক আছে। সো এখন আমরা যেটা ইয়ে করতে পারি, আমরা ফাই কতটুকু ওই টিউবুলার ইয়েতে কতটুকু ফাই থাকতেছে সেটা ইয়ে করি যদি, তাহলে আমরা দেখতে পারি এই জায়গায় এই ডিএস এর মধ্যে ফ্লাক্স ফাই যেটা এনক্লোজ হচ্ছে সেটা যদি ডি ফাই হয়, তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি b into dx, হ্যাঁ b into dx, b into dx, right? That is mu xi by twice pi r square into dx. dx, ঠিক আছে। dx টা কেন আসলো? ওই যে স্যার আমরা d5 বের করতেছি dx Right. থিকনেস এর মধ্যে, কারণ dx হচ্ছে bx into
যেটা হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া অফ Yes, sir. যেটা ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এলিমেন্ট নর্মাল টু দ্য ফ্লাক্স লাইন। সো এটার ইউনিট হচ্ছে ডিএক্স পার মিটার লেন্থ হিসাবে যদি আমি চিন্তা করি, ডিএক্স হচ্ছে আসলে খেয়াল করে দেখো, এটা নর্মাল যদি চিন্তা করি, নর্মাল এইটুকু হচ্ছে ডিএক্স আর 1 মিটার লেন্থ এইদিকে আমি চিন্তা করতেছি, তাই না? জি স্যার। সো ডিএক্স ইন্টু 1 মিটার, আমি যদি এটাকে কেটে ফেলাই তাহলে ফ্লাক্স গুলা যাচ্ছে কিন্তু সার্কুলার ইয়েতে আছে, তাই না? এখানে দেখানো হয়েছে, রাইট? জি স্যার। তার মানে আমি যদি এই জায়গায় কেটে ফেলাই তাহলে এখানে এটা ঠিক ভার্টিক্যালি উপরে উঠে যাবে। হরিজন্টাল ইয়ে দিয়ে ব্লেড দিয়ে যদি কেটে ফেলাই, এই টিউবুলার ইয়েতে ফ্লাক্সটা ভার্টিক্যালি উঠে যাবে। তার মানে এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কি ডিএক্স ইনটু লেন্থ ধরে নিচ্ছি আমি 1 মিটারের জন্য চিন্তা করব, তাহলে ডিএক্স ইনটু 1 মিটার, এটা হচ্ছে এরিয়াটা। তো ডি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইনটু এরিয়া যেটা নরমাল সেটা, এরিয়াটাই এখানে ডিএক্স হয়ে গেছে। রাইট? সো এরিয়াটা হয়ে যাচ্ছে ডিএক্স ইনটু 1। সো মানে আমরা জানি কি বি ইজ ইকুয়াল টু হচ্ছে 5/a, তাহলে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইনটু এ, তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে বি ইনটু ডি এ। বি হচ্ছে মিউ এক্স আই বাই 2 পাই আর স্কয়ার, এটা মিউ এক্স আই বাই 2 পাই আর স্কয়ার ইনটু ডি এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএক্স ইনটু 1। ডিএক্স ইনটু 1 করলে এটা হচ্ছে ডি ফাই। সো ডি ল্যামডা, তাহলে এখন আমরা যেটা করতে পারি, ফ্লাক্স ইনক্রিজ ডি ল্যামডা পার মিটার লেন্থ, যেটা হলো কস্ট হচ্ছে বাই দ্য ফ্লাক্স ইন দ্য টেবুলার এলিমেন্ট, product of flux per meter of length and the fraction of the current linked. So d lambda is equal to হচ্ছে কারেন্ট লিংকড করতেছে কতটুকু, কারেন্ট লিংক করতেছে স্যার হচ্ছে যে ওই যে যেটা এনক্লোজ করেছিল আইএক্স, রাইট? আই এর যেটুকু এনক্লোজ করছিল, তাই না? জি স্যার। যতটুকু এটা ফ্র্যাকশন হচ্ছে d lambda is equal to হচ্ছে pi x স্কয়ার বাই pi r স্কয়ার ইনটু d phi। এটা হচ্ছে এইটুকু ফ্লাক্সটা হলো লিংক করতেছে। সো d phi ছিল হলো আমাদের শুধুমাত্র dx এর মধ্যে যতটুকু ফ্লাক্স লিংক করতেছিল সেটা, ঠিক আছে? জি স্যার। So fraction of the current linked হচ্ছে pi x square by pi r square. So this is equal to mu into তাহলে pi x square by pi r square into d phi যদি বসাই দেই তাহলে এটা আসবে mu I x cube by 2 pi r to the power 4 dx, এটা চলে আসবে, ঠিক আছে? সো এটাকে যদি আমরা এখন সেন্টার থেকে কন্ডাক্টরের আউটার এজ পর্যন্ত যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি ল্যামডা ইন্টারনাল পাবো, দ্যাট ইজ 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি, mu I x cube by 2 pi r to the power 4 dx, এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসবে হলো mu I by 2 pi r to the power 4 x cube কে ইন্টিগ্রেট করলে কি হয়, x to the power 4/4, x to the power 4/4। এটাকে যদি লিমিট 0 to r বসাও তাহলে এটার ভ্যালু আসে mu I by 8 pi, এত ওয়েবার টার্নস পার মিটার। For relative permeability of 1, mu is equal to 4 pi into 10 to the power -7, তাহলে lambda internal হচ্ছে I by 2 into 10 to the power -7, মানে mu এর ভ্যালু 4 pi into 10 to the power -7 বসা দিলে I lambda internal is equal to I by 2 into 10 to the power -7 ওয়েবার টার্নস পার মিটার। সো L internal is equal to 1 by 2 into 10 to the power -7 হেনরি পার মিটার। L internal হচ্ছে আসলে lambda by I, lambda internal by I, right? Flux linked by current, ঠিক আছে? সো L internal is equal to হচ্ছে half into 10 to the power -7, ঠিক আছে? একটু পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা দেখো। না স্যার বুঝা গিয়েছে। আমি এইটা ডিরাইভেশন কি তোমরা চাও যে আমি পরীক্ষাতে দিব বা কিছু এরকম চাও, নাকি অঙ্ক চাও, কোনটা? স্যার ম্যাথ স্যার, ডেরিভেশন তো স্যার সবসময় অপছন্দ। হ্যাঁ সেটাই, আসলে ম্যাথসটাই মোর ইম্পর্টেন্ট আসলে, ঠিক আছে? স্যার সিলেবাসটা একটু বলে দিলে ভালো হতো স্যার, মানে পরীক্ষা দেয়া হয়েছে, কোর্স আউটলাইনে দিয়ে দেওয়া হয়েছে, ওদের ইয়েতে আছে দেখো। মানে স্যার পরীক্ষার
আমাদের ইনকোর্স তো সামনে। না, পরীক্ষার এখনো ডেট দেয় নাই, ইমন, পরে ওটা। ও আচ্ছা। না, 20 তারিখ। তোমাদের কি ডেট তো দেয় নাই এখন? 20 তারিখে একটা টেন্টেটিভ ইয়ে বলছিল, তারপরে কি এটা ইয়ে হ্যাঁ হয়েছে? স্যার, না স্যার এখনো বলে নাই স্যার, কনফার্ম বললে হয় স্যার। না? স্যার না এখনো স্যার। ফিক্স না স্যার, স্যার আচ্ছা, ঠিক আছে। জানাবে, স্যার এখনো ডিসিশন হয় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, flux linkage is between 2 points external to an isolated conductor. আচ্ছা, এখানে করতেছে কি, দুইটা পয়েন্ট আইসোলেটেড কন্ডাক্টরে, আইসোলেটেড কন্ডাক্টর আছে, সেটা হচ্ছে এই যে এইটা, এই মাঝের সার্কেলটা, তার থেকে দুইটা পয়েন্ট P1 আর P2 চিন্তা করতেছি আমরা। সো প্রথমত একটা রেডিয়াস নিচ্ছি x ডিসটেন্স, একটা টিউবুলার এলিমেন্ট নিচ্ছি dx, যেটার মধ্যে ফ্লাক্স ফাইটা যাচ্ছে, আর P1 পয়েন্টটা হচ্ছে d1 রেডিয়াস নিয়ে, আর P2 পয়েন্টটা হচ্ছে d2 রেডিয়াস নিয়ে। ঠিক আছে, আঁকলাম। তাহলে এখন এই দুইটা পয়েন্টের এক্সটার্নাল দুইটা পয়েন্ট হচ্ছে P1 আর P2, এই দুইটা পয়েন্টের ফ্লাক্স লিংকেজ কি হবে একটা আইসোলেটেড কন্ডাক্টরের জন্য, সেটা আমরা বের করব। ঠিক আছে, সো আমরা যেটা বলতে পারি, আমরা এই টিউবুলার এলিমেন্টের রেডিয়াস হচ্ছে x, সো টোয়াইস পাই x ইনটু h ইজ ইকুয়াল টু হচ্ছে i, কারণ পুরো কারেন্টটাকে সে এনক্লোজ করে ফেলতেছে, কারেন্ট তো যাচ্ছে শুধু কন্ডাক্টরের মধ্যে দিয়ে। এখন আর ix বাই i ইজ ইকুয়াল টু পাই x স্কয়ার বাই পাই r স্কয়ার এটা হবে না, কারণ আমি এক্সটার্নাল টু দা কন্ডাক্টর বলতেছি। সুতরাং এক্সটার্নাল টু দা কন্ডাক্টর হলে এটা হবে যে x এর রেডিয়াসটা যেহেতু কন্ডাক্টরের রেডিয়াসের থেকে বেশি, সুতরাং পুরো কারেন্টটাকে সে ইনফ্লুয়েন্স করে ফেলছে। সুতরাং ক্লোজ ইন্টিগ্রেশন অফ h.ds ইজ ইকুয়াল টু হচ্ছে i, যদি বলি কি তাহলে এখানে পুরো আইটাই আসবে। সো টুয়াইস বাই x ইনটু hx, যেখানে x হচ্ছে গ্রেটার দেন রেডিয়াস অফ দা কন্ডাক্টর। ঠিক আছে, সো টুয়াইস বাই x ইনটু hx ইজ ইকুয়াল টু i, সো bx ইজ ইকুয়াল টু হচ্ছে mu ইনটু hx, which is equal to mu into i by twice by x, এখান থেকে আসতেছে, এই ফর্মুলাটাকে খাটায়। Flux d phi in the tubular element of thickness dx is equal to d phi is equal to হচ্ছে mu I by twice pi x into এর cross sectional area, তাই তো? সো এর cross sectional area হচ্ছে dx into 1, সুতরাং dx। ঠিক আছে, সুতরাং d phi is equal to mu I by twice pi x into dx ওয়েবার পার মিটার। Flux linkage d lambda per meter হলো numerically equal to the flux d phi, since flux external to the conductor links all the current, সবগুলা কারেন্ট যেহেতু এনক্লোজ করে ফেলতেছে, সুতরাং এখানে ল্যামডা 1 2 হচ্ছে বেসিক্যালি ল্যামডা 1 2 টা কি 0.1 থেকে 0.2 এর মধ্যে ফ্লাক্স লিংকেজ যেটা হচ্ছে সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডি ফাই কে আমরা মিউ আই বাই টুয়াইস বাই এক্স ইনটু ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করব ফ্রম d1 টু d2, কারণ এর মধ্যে পুরো কারেন্টে এনক্লোজ হয়ে যাচ্ছে, সেজন্য এখানে আর কারেন্টের ফ্র্যাকশন দিয়ে গুণ দিতে হচ্ছে না ল্যামডা 1 2 কে। সো দিস ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ আই বাই টুয়াইস পাই লন এক্স হয়, ইন্টিগ্রেট করলে লিমিট d1 টু d2 বসাই দিলে লন d2 বাই d1 চলে আসে। সো এটা ল্যামডা 1 2 ইজ ইকুয়াল টু মিউ আই বাই টুয়াইস পাই ইনটু লন অফ d2 বাই d1, এটা দাঁড়ালো। For a relative permeability of 1, lambda 1 2 is equal to 2 into 10 to the power minus 7 into I ln of d2 by d1. Yes, mu এর ভ্যালুটা বসাই দিছি, mu is equal to 4 pi into 10 to the power minus 7, সেটা বসাই দিছি। ঠিক আছে, করলে lambda 1 2 is equal to 2 into 10 to the power minus 7 I ln of d2 by d1, এত ওয়েবার টার্নস পার মিটার আসতেছে। সো L12 is equal to হচ্ছে L12 is equal to হচ্ছে lambda 1 2 by I, so flux linkage by current per unit current, that is equal to 2 into 10 to the power minus 7 ln of d2 by d1 Henry per meter, এটা হচ্ছে flux linkage। ঠিক আছে,
তো এরপরে আমাদের আসতেছে আসল জিনিসগুলো, এগুলো আসলে আগের দুইটা যে জিনিস দেখলাম এই দুইটা বেসিক্যালি আসলে ফিজিক্সের জিনিসই বলতে পারো অনেকটা। সো এল ইন্টারনাল হচ্ছে হাফ ইন্টু 10⁻⁻7, এটা একটা কনস্ট্যান্ট। আর এক্সটার্নাল পয়েন্টে ইয়ে হলে এল ইজ ইকুয়াল টু দাঁড়াবে হলো 2 × 10⁻⁷ ln of d2/d1। সো এখান থেকে আমরা ইন্ডাকটেন্স অফ সিঙ্গেল ফেজ 2 ওয়্যার লাইনের বাইর করতে পারি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটা কন্ডাক্টর আছে R1 এবং R2, R1 এবং R2, তাদের মধ্যে দুইটা পয়েন্ট হচ্ছে 1 আর 2, এদের মাঝে ডিসটেন্স হচ্ছে ক্যাপিটাল ডি। সো আমরা যেটা করতে পারি কারেন্ট ইন কন্ডাক্টর 1 হচ্ছে যেটা কন্ডাক্টর 1 এ যে কারেন্ট যাচ্ছে সেটা জন্য আমরা যদি চিন্তা করি যে ডি প্লাস R2 থেকে, ডি হচ্ছে আমাদের দুইটা কন্ডাক্টরের মধ্যে ডিসটেন্স, ডি প্লাস R2 হচ্ছে একদম বাইরের এরিয়া থেকে নিচ্ছি, থেকে শুরু করি যদি আমরা আচ্ছা হচ্ছে একটা কন্ডাক্টর আরেকটা কন্ডাক্টরের রিটার্ন পাথ। প্রথমে আমরা কনসিডার করব যে শুধুমাত্র ফ্লাক্স লিংকেজ অফ দ্য সার্কিট কজ বাই দ্য কারেন্ট ইন কন্ডাক্টর 1। কারেন্ট ইন কন্ডাক্টর 1 এর জন্য যদি আমরা চিন্তা করি তাহলে লাইন অফ ফ্লাক্স সেট আপ বাই কারেন্ট ইন কন্ডাক্টর 1 at a distance equal to or greater than d plus R2 from the center of the conductor does not link the circuit। ঠিক আছে, at a distance less than d minus R2, d হচ্ছে এটা মাইনাস R2 করলে এইখান থেকে আসতেছে, তাহলে এই জায়গায় আসবে হলো আমাদের সার্কিট 1 এর জন্য ফ্লাক্স লিংকেজ গুলো। ঠিক আছে, সো এই অবস্থাতে পুরা কারেন্টটা কন্ডাক্টর 1 এর পুরা কারেন্টটা লিংকড হয়ে যায়। সো যদি আমরা ডিটাকে চিন্তা করি যে R1 এর থেকে অনেক বড় এবং R2 থেকেও বড়, যে তাহলে ডি কে ইউজ করতে পারি আমরা ডি মাইনাস R2 বা ডি প্লাস R2 এর বদলে। সো ডি এমনকি ডি স্মল হলেও এটা ট্রু। সো আমরা যদি ইন্ডাকটেন্স তাহলে আমরা অ্যাড আপ করি ইন্টারনাল ফ্লাক্স লিংকেজের জন্য টু ইন্ডাকটেন্স ডিউ টু এক্সটার্নাল ফ্লাক্স লিংকেজ উইথ, তাহলে আমরা L1 ইজ ইকুয়াল টু কি পাবো, হাফ ইনটু 10⁻⁷ হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স লিংকেজ আর প্লাস 2 ইনটু ln d বাই R1 হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, এক্সটার্নাল ফ্লাক্স লিংকেজ ডিটা নিচে আমরা হলো d মাইনাস R2 থেকে R1 পর্যন্ত নিচ্ছি, সেজন্য d মাইনাস R1 কে রিপ্লেস করে দিচ্ছি হলো d দিয়ে, তাহলে প্লাস 2 ইনটু ln অফ d মাইনাস R1 বাই R1 এর জায়গায় আমরা লিখতেছি d মাইনাস R1 এর জায়গায় লিখতেছি d, তাহলে প্লাস 2 ইনটু ln অফ d বাই R1 ইনটু 10⁻⁷ এত হেনরি পার মিটার, যেখানে ইন্ডাকটেন্স অফ সার্কিট ডিউ টু কারেন্ট ইন কন্ডাক্টর 1 এর জন্য চিন্তা করা হয়েছে, শুধুমাত্র কন্ডাক্টর 1 এর ইন্ডাকটেন্সের জন্য চিন্তা করা হয়েছে। ঠিক আছে, সো এক্সপ্রেশন ফর ইন্ডাকটেন্স এটা L1 ইজকাল আমরা মোর কনসাইজ ফর্মে লিখতে পারি। আমরা যদি দেখি যে হাফ ইনটু 10⁻⁷ কে এটাকে আমরা লন এর ইয়েতে নিয়ে যাব, হাফ প্লাস 2 ln অফ d বাই R1 ইনটু 10⁻⁷, এটা আছে তো। সো এখানে আমরা যেটা করতে পারি ln অফ e টু দি পাওয়ার 1/4 মানে হলো 1/4, সো 2 ইনটু 10⁻⁷ যদি আমরা কমন নেই, এখানে 2 ইনটু 10⁻⁷ কমন নিলে তাহলে এখানে আসবে
1/4 চলে আসবে, 2 যদি কমন নেই এখানে চলে আসবে 1/4। 1/4 কে আমরা লিখতে পারি লন ই বেস লন ই টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, ই টু দি পাওয়ার 1/4 এটা হচ্ছে 1/4 এর ভ্যালু। তাহলে এল আই ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 2 টু দি পাওয়ার -7 লন ই টু দি পাওয়ার 1/4 প্লাস লন বেস ডি বাই r1। সো কম্বাইন করে আমরা লিখতে পারি L1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -7 লন অফ ডি বাই r1 ই টু দি পাওয়ার -1/4। যদি আমরা r1 প্রাইম কে সাবস্টিটিউট করে r1 ই টু দি পাওয়ার -1/4 দিয়ে, তাহলে L1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -7 লন অফ ডি বাই r1 প্রাইম, যেখানে r1 প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে r1 ইনটু ই টু দি পাওয়ার -1/4। ই টু দি পাওয়ার -1/4 এর ভ্যালু আসে হলো 0.7788, এই ভ্যালুটা দরকার হবে। ঠিক আছে, তো কিভাবে আসে সেটা বোঝানোর জন্য একটু জাস্ট বললাম। সো এটা হলো L1 এর। এখন যেহেতু কারেন্ট ইন কন্ডাক্টর 2 অপোজিট ডিরেকশনে যাচ্ছে অথবা 180 ডিগ্রি আউট অফ ফেজ, ফ্লাক্স লিংকেজ প্রোডিউসড বাই কারেন্ট ইন কন্ডাক্টর 2 হচ্ছে সেম ডিরেকশনে থ্রু দ্য সার্কিট অ্যাজ দোজ প্রোডিউসড বাই দ্য কারেন্ট ইন কন্ডাক্টর 1। ঠিক আছে, খেয়াল করে দেখো আমরা এইখান থেকে এইটুকুর মধ্যে ফ্লাক্স লিংকেজ দেখতেছি। এই জায়গায় মাঝখানে প্রথম কন্ডাক্টরটা যদি মনে করো ভিতরের দিকে টুয়ার্ডস দা স্ক্রিন যদি থাম ইন্ডিকেট করো, তাহলে বাদ বাকি ফিঙ্গার গুলো ইন্ডিকেট করবে যে ফ্লাক্স গুলা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখানে অ্যারো দেয় নাই যদিও। সো কন্ডাক্টর 1 এ যেহেতু কারেন্ট নিচের দিকে যাচ্ছে, কন্ডাক্টর 2 তে কারেন্ট উপরের দিকে চলে আসতেছে, স্ক্রিন থেকে বাইরের দিকে চলে আসতেছে। স্ক্রিন থেকে বাইরের দিকে থাম দিলে বাদ বাকি ফিঙ্গার গুলা এখানেও ইন্ডিকেট করতেছে যে ফ্লাক্স আসলে নিচের দিকে যাচ্ছে। সার্কুলার যে ফ্লাক্স গুলো সেগুলো সবগুলো নিচের দিকে যাচ্ছে। যদি আমরা ধরে নেই যে কন্ডাক্টর 1 দিয়ে কারেন্ট ভিতরে ঢুকতেছে আর কন্ডাক্টর 2 দিয়ে কারেন্ট বের হয়ে আসতেছে, রিটার্ন পাথটা, এটা যদি ধরে নিই, তার মানে একটা আরেকটাকে এইড করতেছে। সুতরাং L2 এর ফ্লাক্স লিংকেজ আমরা পাই L2 = 2 × 10⁻⁷ ln of d by r2 prime। সো টোটাল complete circuit inductance L is equal to L1 plus L2, which is equal to 4 × 10⁻⁷ ln of d by square root of r1 prime into r2 prime, এভাবে লেখা যায় কি। ঠিক আছে, যদি r1 prime is equal to r2 prime is equal to যদি r prime হয় তাহলে L is equal to 4 × 10⁻⁷ ln of d by r prime henry per meter। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, না থাকলে এইটুক পর্যন্ত আসলে বোঝাটা একটু ডিফিকাল্ট, কারণ এগুলা হচ্ছে একটু ফিজিক্স রিলেটেড। আমরা আলটিমেটলি অ্যাপ্লিকেশনে চলে যাব, কিন্তু ফিজিক্সটা না জানলে অনেক সময় সমস্যা হতে পারে, সেজন্য আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখলাম। ঠিক আছে, এরপরেরটাও একটু ফিজিক্সই, তারপর বা অ্যাপ্লিকেশন, তারপরের থেকে কম্পোজিট সাইকেলের ইয়েটা আসলো, তারপরে ম্যাথস প্রবলেমে চলে যেতে পারবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখানেই থামি তাহলে আজকে। ঠিক আছে, আচ্ছা স্যার। পরে আর কেউ আসছো? জি স্যার।